মানে বিএনপির সাথে কি এমন কি আকর্ষণ আছে যে বিএনপির কাছে মানুষ যাবে? অবশ্যই আকর্ষণ, বিএনপি ক্ষমতায় গেলেও আকর্ষণ না। না, বিএনপি ক্ষমতায় যায় কিভাবে? বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় যায় কিভাবে? আজকের যারা যে কাম আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো কেন বলেন আপনি? বিএনপি ক্ষমতায় যাবে না কেন? হ্যাঁ, যাবে না কেন? যাবে না অনেকগুলো কারণ। এক নম্বর হলো তারা 5ই আগস্টের পরে তারা চাঁদাবাজি, হ্যাঁ, তার দখলবাজি যা করেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এর মধ্যে জরিপে আসছে প্রায় 70-80% তারা এই কাজটা করেছে। আজকের ফুটপাতের চাঁদাবাজি কারা করে? বিএনপি করে। আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছি আর্মস অ্যামুনিশন আসতেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে পদ্ধতি দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। আনকোট করে অনেক কিছুকে ফ্রেম করা যায়। উনি কিন্তু প্রথমেই বলছেন, কথাটা দেখেন, আপনার আগের উত্তরটা আমার একটু দেওয়া উচিত, তারপর সাধারণ ভাইয়ের কথা আসতেছে। সেটা হচ্ছে আপনি আগে বলছিলেন না ইন্ডিয়া কেন জামাতের সাথে, জামাতের সাথে একটা আইডিওলজিক্যালি কিন্তু ইন্ডিয়ার একটা সমস্যা আছে এবং ইন্ডিয়া কখনো সবসময় জামাত ইসলাম বা ইসলামী দলগুলোকে রাইটিস্ট বলে এবং সেজন্য দেখবেন যে ইন্ডিয়ার সমস্ত পেপার পত্রিকা টিভিতে খুঁজলে দেখবেন যে বাংলাদেশটা এখন রাইটিস্টের কি হচ্ছে, উদ্ভব হচ্ছে। এই যে তাদের যে কনসেপশন। সেকেন্ডলি একটা কি 1971-এ বাংলাদেশ জামাত ইসলাম বারবার একটা কথা বলেছিল, আমাদের মুক্তিযুদ্ধটা হতে হবে আমাদের মধ্যে দিয়ে এবং এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমাদের পেতে হবে। এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমরা কিন্তু পাইনি, এটা ভারত কিন্তু ছিনতাই করে নিয়ে গেছে, সেই জন্যই কিন্তু 36শে জুলাই আসছে। দ্বিতীয় যে কথাটা বললেন যে দেখেন যারা এন্টি ইন্ডিয়ান, সালাউদ্দিন কাদের চৌধুরী এন্টি ইন্ডিয়ান বলে কিন্তু তাকে ফাঁসিতে ঝুলাই দিল, তাই কখনোই ইন্ডিয়ার মধ্যে পায়নি। মানবতা বিরোধী অপরাধ মামলা বলে দিচ্ছে আপনাকে, মানবতা বিরোধী অপরাধ ফজলুল কাদের চৌধুরী সাহেব, ওনার বাবা সেই সময় সবকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে পদ্ধতি দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। আর মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো সাজানো কি সাজানো না সেটা অ্যাপিলেট ডিভিশন অলরেডি রায় দিয়ে দিছে এবং স্কাইপি কেলেঙ্কারির পরে যদি বলা হয় যে এইগুলো মানবতা বিরোধী মানে অপরাধ, তাহলে আর কিছু বলার নাই। এবং সেখানে জামাতের যতগুলো নেতাকে আপনারা ফাঁসি দেওয়া হলো। এবং আরেকটা জিনিস দেখেন, ফাঁসির বাইরে কিভাবে মারলেন ইলিয়াস আলীকে। ইলিয়াস আলীকে কি, আর ইলিয়াস আলীর কি ছিল? ইলিয়াস আলীর একটাই কথা ছিল, সিলেটের ওই বর্ডার দিয়ে তিনি কোনোভাবে অস্ত্র এগুলো আনতে দিচ্ছিল না, সো সে ওইখানে প্রতিবন্ধকতা ছিল, অতএব তাকে তুলে দাও, কারণ তাকে তো আর মানবতা বিরোধী অপরাধে আপনি ফেলতে পারতেছেন না। সো ইন্ডিয়ার অ্যাসাইনমেন্টটা কি ছিল, যে যারা যারা এই বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার বিরোধিতা করবে তাদেরকে এক্সটিংগুইশ করে দাও। সেজন্য প্রথম ধাপে ছিল জামাত ইসলাম এবং এইটার কেন, এটা কি জামাত কি আসলে যুদ্ধের বিরোধিতা ছিল? বিরোধী ছিল। এবার আপনাকে বলি, জামাত ইসলাম বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা বিরোধিতা রাজনৈতিকভাবে যে বিরোধিতা করছিল এই বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু এটা ছিল রাজনৈতিক ভুল। কিন্তু আজকে 53 বছর পরে এসে দেখা যাচ্ছে যে না, শেখ সাহেব এবং হাসিনার যুদ্ধের উদ্দেশ্য ছিল এ দেশটাকে ইন্ডিয়ার করদ রাজ্যে পরিণত করা। কিন্তু তারপর আমি বলবো যে জামাতে ইসলাম যখন পাকিস্তান আর্মি এদেশের সাধারণ মানুষের উপরে ব্রুটাল আক্রমণ শুরু করলো, তখন জামাত ইসলামের ওই স্ট্যান্ডিং নেওয়াটা উচিত হয়নি। এটা তাদের রাজনৈতিক ভুল। ভুল আর অপরাধের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি কিন্তু বিচার করছেন 73 সালে, সেখানে দেখেন যে কতজন আওয়ামী লীগ, শেখ সাহেবের নিজের চাচা রাজাকার হিসাবে তাকেও বিচারের আওতায় নিয়ে আসা হলো। আপনি রাশেদ খান মেননের বাবাকে নিয়ে আসা হলো, কাকে নিয়ে আসা হয়নি। এবং তাকে যদি আমি আপনাকে একটা পরিসংখ্যান বলি, যে পরিসংখ্যানটা দেখেন যে ইউ উইল বি অ্যামেজড যে জামাত ইসলাম, আচ্ছা তখন বৃহৎ দল জামাত ইসলাম না, তখন বৃহৎ দলকে মুসলিম লীগ। এবং একটা দেখেন, আমি বলে দিই, যখন মন্ত্রিসভা গঠন করা হলো, এই মন্ত্রিসভাটা ছিল তো মালেক সাহেবের মন্ত্রিসভা। মালেক সাহেবের মন্ত্রিসভায় ডক্টর আব্দুল মোতালেব মালেক মুসলিম লীগ, আবুল কাসেম মুসলিম লীগ, নেওয়াজ আহমেদ মুসলিম, এটা কিন্তু 71 সালে যে সরকার গঠন করলো টিক্কা খানের সময়। মুজিবুর রহমান মুসলিম লীগ, ওবায়দুল মজুমদার আওয়ামী লীগ, শামসুল হক আওয়ামী লীগ, ওংসাংপ্রু চৌধুরী আওয়ামী লীগ, SM সোলাইমান কৃষক শ্রমিক পার্টি, মৌলানা মোহাম্মদ ইসাক নিজামে ইসলাম, জসিমউদ্দিন সরকার পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, AK মোশাররফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, AKM ইউসুফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, আব্বাস আলী খান জামাত ইসলাম। এরা হচ্ছে সব মিনিস্টার। 71 সালে যে ক্যাবিনেট ছিল, সে ক্যাবিনেটের 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, 3 জন পাকিস্তান ডেমোক্রেটিক লীগের, 1 জন জামাত ইসলামের। তাহলে এবং ওই যে পরিসংখ্যানটা আপনাকে দিতে চাইলাম, 2019 সালে যখন শেখ হাসিনা ইয়াটা তৈরি করলেন, কি তৈরি করলেন,
যে রাজাকারের তালিকাটা তৈরি করলেন। সেই তালিকাটায় দেখেন যে কে কতজন ছিল। আমি আপনাকে এখন আচ্ছা এই দেখেন এই তালিকাটা 15 ডিসেম্বর 2019 সালে আওয়ামী লীগ কর্তৃক তৈরি। আওয়ামী লীগের মধ্যে রাজাকার ছিল 8060 জন। বিএনপি আওয়ামী লীগের না বলা হচ্ছিল নাকি এটাই দেখেন, এটা তো পেপারে। আচ্ছা। এবং বিএনপির মধ্যে 1024 জন, অন্যান্য 879 জন, জামাত 37 জন। আমি এখন ওই জায়গাতে না, আপনাকে ইন্টারপ্রিটেশনটা এইভাবে দিতে হবে। সেটা হচ্ছে আপনি কেন এই 53 বছরে একটা ইস্যুকে জিয়ে রাখছেন কেন? দেশকে যদি ভাগ করেন, এটা তো ব্রিটিশ নীতি, ভাগ করে এবং শাসন করে। ভাগ করলে আপনার যদি শাসন করাটা কি হয়, উপকার হয়। আপনি এই কেন আপনি সেই সময় কোলাবরেটর অ্যাক্ট দিয়ে যদি জামাত ইসলাম অপরাধ করে থাকতো তার আপনি বিচার করতেন। আপনি এই 17 বছর তো সময় পাইলেন, আপনি তো অনেকের বিচার করলেন না। তো জামাত ইসলাম যদি ওই সময় যদি সত্যি মানবতা বিরোধী অন্যায় করে থাকতো তাহলে তার আপনি বিচার করতেন। আপনি তো বিচার করেননি। আর যতক্ষণ কাউকে বিচার না করবেন তাই কি অপরাধী বলা যাবে? প্রিজাম্পশনটা কি? এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তাহলে আপনি গিল্ট তো প্রমাণ করতে হবে। এবং আমি আপনাকে এই ডকুমেন্ট সব থেকে দেখালে এখন মিথ্যাচার করা হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে। এদেশে সবাই মিলে আমরা, এবং এটা কোথায় পাওয়া গেছে জানেন? এম আর আক্তার মুকুলের বই থেকে। এম আর আক্তার মুকুলের যে চরমপত্র বই, সেই বই 330 নম্বর পাতায় দেওয়া আছে। আর সাজান ভাইয়ের কথাটা কেন বললাম, সাজান ভাই বলছে কি বর্ডার দিয়ে কি আসতেছে, অস্ত্র আসতেছে, এবং বর্ডার দিয়ে টাকা আসতেছে। এই যে আপার সাথে আমাদের এক কেন আছে, তারেক জিয়ার জীবন হুমকি কার জন্য? ইন্ডিয়ার জন্য। আমাদের নির্বাচন যদি আপনি বলেন অনিশ্চিত কার জন্য? ইন্ডিয়ার জন্য। এবং এগুলো সবই করতে চাবে কে? আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। দেখেন এই মানে এগুলো কথা বললে বাস পুরানা আগুন সন্ত্রাস, এগুলো তো আওয়ামী লীগের দ্বারাই তৈরি। আজকে যখন আপনি এই জিনিসগুলো দেখতেছেন তখন সাধারণ সাহেব কি বলতেছে যে আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছে আর্মস অ্যামুনিশন আসতেছে। তার মানে আপনি যে প্রথমে যেটা বললেন জামাতে ইসলামের লোকজন প্রশাসনে বসে আছে, তাহলে তো সাধারণ ভাইয়ের মতো লোক এ কথা বলে না। তবে তারও একটা জিনিস বলে, সে যেহেতু রাজনৈতিক নেতা, ওই বক্তব্যটা তো উনি দিয়েছেন যে জামায়াত প্রশাসনের আমাদের কথা উঠতে হবে। উত্তর কি জন্য বললো আপনি ওই প্রথমটুকু তো দিতে হবে। যখন সে বললো ইন্ডিয়া থেকে টাকা এবং অস্ত্র আসতেছে, আমাদের কথা শুনতে চাচ্ছে না, তো আমাদের কথা শুনতে হবে। এই আমাদের এটা কিন্তু রূপক সেন্সে বলতে মানে কি, এই সরকারটা, হ্যাঁ এই সরকারটা তো আমাদের সবার না, এই অভ্যুত্থানের সরকার না। তাহলে আমাদের কথা যদি শোনে, তাকে শোকজ করলেন তাহলে না, এটা একটা জিনিস। ওনার পরের অংশটুকু দেখেন, ওই যে বলছে পুলিশ আগে পিছিয়ে যেতে হবে। তার মতো রাজনীতিবিদ সরল আপা যেমন আমরা এরকম জায়গায় সব কথা কি সবসময় বলতে পারবো? যেটা অফলাইন আমরা বলতে পারি সেটা কি রাজনৈতিক নেতা হলে বলা যাবে? তো ভাইয়ের যে পরের অংশটুকুন, যেটা পুলিশ আগে থাকতে হবে পিছনে থাকতে, এটা যতই রূপক করতে বলছে যে ইলেকশন যদি তুমি করতে চাও তাহলে পুলিশকে এরকম স্ট্যান্ডিং এ আসতে হবে, নাহলে তুমি ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবে না। জামাত সেজন্য শোকজ দিছে, সে তার রিপ্লাই দিবেন। এই শোকজ দেওয়ার এই যে বিধানটা কি জন্য, যে তোমার এই বক্তব্য কি জন্য তুমি দিলা, কিসের পরিপ্রেক্ষিতে, সে শোকজ দেন যাতে পরিষ্কার হয়ে। শেখ হাসিনার ধরেন যে বিদেশ সফরে গেছে, তারপর সাংবাদিকদেরকে নিয়ে আপনার প্রেস কনফারেন্স হয়েছে, দেখছেন কখনো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কেন আপনার দেখার পরে আপনার কলিগদের প্রতি আপনার বিবমিশা তৈরি হয় না তাদের কোশ্চেন শুনে? একদম অবশ্যম্ভাবী। এখন কি ওই সাংবাদিকদেরকে আমি এখন প্রেস করব সাংবাদিক হিসেবে? ছিল না করেন, কিন্তু ধরেন নৈতিকভাবে তাদের বিরুদ্ধে যে মানে সংক্ষুব্ধ হয়ে ওঠা, সেটিকে তাই বলে এভাবে সমর্থন করা যায়? যে আপনার সেই স্ট্যাটাস, আপনি প্রথম আলো রাজনৈতিক মানে তাদের মতাদর্শ তৈরি করার যে কথাটা বলছিলেন, যে তারা সংবাদ, আপনার সেই পোস্টের সেই অংশটা আপনি বলছেন তারা আসলে আওয়ামী লীগের উপরেই শেষ পর্যন্ত ভরসা রাখে। কিন্তু মানে আওয়ামী লীগের আমলেও দেখেছি শেখ হাসিনা তার গরল একদম প্রকাশ্যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ঝাড়তেন যতটা সম্ভব, এবং গণভবনে প্রথম আলো ডেইলি স্টার এই দুটো পত্রিকা নিষিদ্ধ ছিল সেই সময়ও। তারপরেও আসলে কেন আপনাদের মনে হয় মানে আওয়ামী লীগ এর মতাদর্শকেই তারা কেন সমর্থন করে বলে কেন মনে হয়? এক, আর যদি সমর্থন করে সেই সমর্থনটা কি সর্বজন গৃহীত একরকমের? কারণ সবচেয়ে বেশি পঠিত পত্রিকা প্রথম আলো, আন্তর্জাতিক বা দূতাবাসগুলোতে যেই পত্রিকা যায় সেটি হচ্ছে ডেইলি স্টার। এটির কি গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি এই মতাদর্শের? দেখেন, কোনো একটা পত্রিকা বেশি সংখ্যক মানুষ পড়লেই যে সেটা খুব ভালো পত্রিকা হয়ে যায় বা সে ভালো সাংবাদিকতা করে, বিষয়টা এরকম। আবার দেখেন, গ্রহণযোগ্যতা আমি পরে আসছি। আবার যে কোনো একটা সংবাদপত্র একটা স্পেসিফিক ইস্যুতে খারাপ সাংবাদিকতা করার মানে এই না যে সে বাকি সকল ইস্যুতেই খারাপ সাংবাদিকতা করে। যেমন ধরেন যে সংবাদপত্র হিসেবে প্রথম আলোর যে কোয়ালিটি, এটা তো ভালোই, যথেষ্ট ভালো সাংবাদিকতা করে, কিন্তু সাংবাদিকতার পাশাপাশি সে যে মতাদর্শিক রাজনীতি করে সেখানে সে ন্যায়পরায়ণতা বজায় রাখে না।
সে একটা স্পেসিফিক গ্রুপের পক্ষে অলওয়েজ সাংবাদিকতা করে। যেমন ধরেন আচ্ছা, কে প্রথম আলো ন্যায়পরায়ণতা বজায় সবসময়, রাখে? কে ন্যায়পরায়ণতা বজায় রাখে? কোন পত্রিকা, কোন টেলিভিশন? না ধরেন যে কেউই করে না, তো তাহলে আপনি কি সবাইকে সমালোচনা তাহলে করবেন কি না? সবাইকে আমরা একটু ভেঙে চুরে পুড়িয়ে একটু, বা সেটার পেছনে একটা নৈতিক জাস্টিফিকেশন তৈরি হতে পারে? না, আমি তো ভাঙচুরের পক্ষে আপনি বলি না, আমি তো ভাঙচুরের কখনোই পক্ষে বলি বলেন না না, যে কিন্তু কাউকে এই যে ভাঙচুর করবে। আমি গ্রিভেন্সটা, বলছি যে এই যে গ্রিভেন্সটা বা প্রত্যেককে মতাদর্শের বিরুদ্ধে যে গ্রিভেন্সটা, সেটার একটা জাস্টিফিকেশন হয়। গ্রিভেন্সের জাস্টিফিকেশন হয়, আচ্ছা, অফকোর্স তার মানে গ্রিভেন্সের আমাদের সকল গণমাধ্যমের বিরুদ্ধে একটা গ্রিভেন্স থাকা জাস্টিফাইড। আওয়ামী লীগের সময়ে তো গণমাধ্যমে আপনি কখনো শেখ হাসিনার ধরেন যে বিদেশ সফরে গেছে, তারপর সাংবাদিকদেরকে নিয়ে আপনার প্রেস কনফারেন্স হয়েছে, দেখছেন কখনো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন? আপনার দেখার পরে আপনার কলিগদের প্রতি আপনার বিবমিশা তৈরি হয় না হ্যাঁ, তাদের হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ, শুনে? একদম অবশ্যম্ভাবী। এখন কি ওই সাংবাদিকদেরকে আমি এখন প্রেস করব সাংবাদিক হিসেবে? না, এরাই কি বাংলাদেশের মেজরিটি প্রেজ ছিল না? না করেন, কিন্তু ধরেন হাসিনার নৈতিকভাবে সময়ে তাদেরকে, শেখ হাসিনা, নৈতিকভাবে তাদের বিরুদ্ধে যে মানে সংক্ষুব্ধ হয়ে ওঠা, সেটিকে তাই বলে এভাবে সমর্থন করা যায় যে এটি সমস্যা? তাহলে আমাদের কেন কোনো- আপনি তাদের ব্যাপারে সঙ্গে, যারা ফ্যাসিবাদের দালাল, যারা 16 বছর ফ্যাসিবাদের দালালি করতে করতে টিকায় রাখছে, তাদের ব্যাপারে আপনি সংক্ষুব্ধ হবেন না? অফকোর্স সংক্ষুব্ধ হবেন। সংক্ষুব্ধ হয়ে তাদের অফিস ভাঙতে যাবেন না, সংক্ষুব্ধ হয়ে তাদের নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করবেন না, কিন্তু সংক্ষুব্ধ তো আমি হবই। এই যারা 16 বছরে- দেখেন আওয়ামী লীগের 15 বছরের ফ্যাসিবাদ আমাদের দেশের 50 বছর পিছাই দিছে, যারা এটারে আপনার হচ্ছে বাতাস দিয়া পানি দিয়া এটারে বড় করছে, আমি অফকোর্স তাদের ব্যাপারে সংক্ষুব্ধ হবো। তারা জনশত্রু, তারা দেশের শত্রু। এখন তারা ধরেন এই দেশের বাতাস রাজনীতির পানি তো, শত্রু। বাতাস আমাদের দেশের গণমাধ্যমগুলো খুবই আনফরচুনেটলি কিন্তু যেদিকে আসলে স্রোত যায় সেদিকেই তারাও যায়, বাতাসটা সেদিকেই যায়। ধরেন তারেক রহমান ফিরল, একটা বিশাল ঘটনা, কিন্তু সেখানে যেই রকম গণমাধ্যমের কাভারেজ দেখা গেল, অনেকেই বলছেন বেশি বাড়াবাড়ি, অনেকেই বলছেন যে অনেক ঘটনা ছিল সেগুলো বাদ দিয়ে চলে যাওয়া হলো, পুরো একদম পাই টু পাই দেখানো হলো, এগুলোর এতটা মানে আধিক্ষেতাও অনেকে আচ্ছা, বলছেন। এবার আপনি খুব একটা সুন্দর পয়েন্ট আসছেন। এবার আপনার প্রথম আলো কতখানি মানে কোয়ালিটি সাংবাদিকতা করে এটা আপনি বুঝবেন। প্রথম আলো একসময় তারেক রহমানের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, যে তারেক রহমান হচ্ছে দুর্নীতিবাজ, দুর্নীতির বরপুত্র। এখন সে প্রথম আলো আপনি দেখেন যে তারেক রহমানের কি পরিমাণ প্রেস করতেছে। আগেও যেটা করছে এটাও সাংবাদিকতা ছিল না, এখনো যেটা করতেছে এটাও এটা তো সাংবাদিকতা না। সকল গণমাধ্যম করেছে, কে করে নাই? সকল গণমাধ্যম করলে তো সবারই চরিত্র খারাপ। এখন আপনি যদি এই গণমাধ্যমকে নৈতিকভাবে প্রশ্নের সম্মুখীন না করেন, তাহলে তো আবার আরেকজন হাসিনা হবে। ধরেন এখন তাহলে তো আবার আপনি সকল এই ফ্যাসিবাদ গণমাধ্যম থেকে তারেক দেশে- রহমানের পক্ষে বলছে বা আশাকে মানে বলছে, বা ধরেন এইটার কোনো খুব সমালোচনার জায়গা তৈরি হচ্ছে না এখনো, এবং বা ধরেন সমালোচনা করলে আবার আনিস আলমগীরের মতো গ্রেপ্তার হয়ে চলে যেতে হচ্ছে কারাগারে। তা একই তো ঘটনার পরিবর্তন কি হলো? এই গ্রিভেন্সও তো নৈতিকভাবে কারো না কারোর মধ্যে চলেই আসবে না? না, আসলেই তো এখন দেখেন এখন আপনি যদি এটার পরিবর্তন করতে চান, আপনার তো কথা বলে যেতে হবে, তাই না? আমরা যদি গণমাধ্যমকে গণজবাবদিহিতার জায়গায় না আনতে পারি, তাহলে তো এই কালচার কখনো পরিবর্তন হবে না। আগে তারা হচ্ছে আপনার হাসিনার দালালি করতো, এখন যারা ক্ষমতায় আসবে তাদের দালালি করবে, এবং আগের চাইতে 10 গুণ বেশি দালালি করবে। তাহলে আগের সিস্টেমে যেখানে ছিল, এখনকার সিস্টেমে সেখানে তাহলে যাবে। সব গণমাধ্যমের কি হবে? তাহলে নৈতিক জাস্টিফিকেশন বলছেন যেটি, যে একটা নৈতিকতা বা মানে গ্রিভেন্সের পেছনে যে জাস্টিফিকেশন বলছেন, তাহলে আসলে সব গণমাধ্যমই তো বন্ধ করে দেওয়া উচিত সেই অর্থে। না, আপনি আবারও ভুল জায়গায় যেতেছেন। দেখেন, গ্রিভেন্সের ম্যানিফেস্টেশনে আপনি সংবাদপত্র বন্ধ করতে পারবেন না, গ্রিভেন্সের ম্যানিফেস্টেশনে সংবাদপত্র ভাঙতে পারবেন না, কিন্তু গ্রিভেন্সের ম্যানিফেস্টোকে আপনি সংবাদপত্রকে সমালোচনা করবেন, এবং এই সমালোচনার যে প্রেশার, এটা যখন সে ফিল করবে, তখন সে হয়তো আরেকটু বেটার সাংবাদিকতা করতে ইন্টারেস্টেড হবে। কিন্তু এটা ভাঙচুর এবং বন্ধের জায়গায় যাওয়া যাবে না। সমালোচনা করলে আবার যেভাবে গ্রেপ্তার হয়ে যেতে হয়, সেটাও তো একটা ভয়ের ব্যাপার। মানে আনিস আলমগীরকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক গণমাধ্যমে এরকমটা চলে আসছে, যেটা স্বাধীন সাংবাদিকতার পেছনে বড় বাধা হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে। দেখেন, এই ভদ্রলোকের অতীত তো খুব ভালো না, কারোরই তো অতীত ভালো না। না, সবার অতীত খারাপ। আপনার অতীত ভালো, তো আপনার অতীত আনিস আলমগীরের মতো এত খারাপ না, যে ভালো লোক সমাজে নাই তা তো না। জি, আচ্ছা, আমার অতীত নিয়ে কত মানুষ কত কথা বলবেন। এখনকার অতীত মানে এখন এই সময়টা আবার যখন অতীত হবে, তখনও আবার মানুষজন নানান কথা বলবেন। আমরা দেখছি যেটারে হচ্ছে আমরা জামায়াতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি, সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন, যে আমি যদি তাকে কোট করি, যে এখন যে অবস্থায় সে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না, যে সরকারের উপর, মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন, কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায়। এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয়,
যদি আন্তরিকতার অভাবে, সেটা কেন? মানে মানে দোষর বইলে আমরা আর কতদিন পার পাবো? কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করতেছেন তিনি থাকবেন। আমার তো মনে হয় যদি দোষর হয়, যে দোষের উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা, সেই দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে, সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যথার্থই বলেছেন। দুটো বিষয় বলি। একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন করেন না, এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি। এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল, কেন্দ্র ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে বিকেল 5টায়। সেখানে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, উনি প্রধান অতিথি ছিলেন, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। সেখান থেকে আমরা পরিষ্কার যারা গোপালগঞ্জে দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য। তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে কোনো যাচাই বাছাই বা কোনো রাগঢাক রেখে আমরা কথা বলিনি। আমরা কথা বলেছি যে এটা জানমালের নিরাপত্তার প্রশ্নে সরকারের দায়িত্ব। সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা। যেহেতু তারা এটা জানাননি, সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমিরে জামাতও বলেছেন। আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। এনসিপির প্রসঙ্গে একটু আসি মাসুদ ভাই, আপনি সরকারের প্রসঙ্গে আপনাদের অবস্থান আসলেই স্পষ্ট, দর্শকরা যেটা বোঝার সেটা তো নিশ্চয়ই বুঝবেন। আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি। অনেকে বলছেন, কেউ এনসিপিকে দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে। একটি তারা করেছে হচ্ছে সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বললে এটাকে মার্চ টু গোপালগঞ্জ বলেছে। তাদের সমর্থিত কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে। কেউ এটিও বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে। আপনি এটা থেকে কি মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা? এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করি, রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকি, সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন বা কোনো দলের, বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি আমার ব্যাপারে এসে আমার উপরে হামলা করবেন? এটা কি একটা মানে রাষ্ট্রের কোনো কাঠামো হতে পারে? বা এটা একটা নাগরিকের সাথে আর একটা নাগরিকের সম্পর্কের প্রশ্ন না তো? যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে, সাংবিধানিক কোনো ব্যত্যয় তারা করে, বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে, কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়, সরকার যদি সেটাকে থ্রেট মনে করে, জনগণের জন্য মনে করে, রাষ্ট্রের জন্য মনে করে, সেটা তো সরকার পদক্ষেপ নেবে। সেটা কি কোনো সাধারণ নাগরিক বা কোনো একটা দল, বিশেষ করে নিষিদ্ধ কোনো দলকে অস্ত্র নিয়ে তাদেরকে হামলা করতে পারবে? এটা কি যথার্থ? না, একদমই যথার্থ না। কিন্তু মাসুদ ভাই, আমি অসীম ভাই, এতক্ষণ আমরা অসীম ভাইকে হারিয়ে ফেলেছিলাম কোনো এক অসীমে, কিন্তু আমরা আবার তাকে পেয়েছি, সেজন্য আমরা ব্যারিস্টার অসীমকে শুনতে চাই। তো অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন না? আমার একটা ছোট্ট অসীম ভাইকে আবার আমরা লুজ করছি, মানে অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি, এই মুহূর্তে শুনতে পাচ্ছি। জি, না, অসীমকে রেখে আমি একটা কথা বলতে চাই যে মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম, সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল? মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা? দেখেন, আমার সঠিক মনে করা না করা খুবই গুরুত্বপূর্ণ মাসুদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি এটা বলতেছি, মানে অসীম ভাইয়ের বলাটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে দলের সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে না। কিন্তু আপনাকে এবং ব্যারিস্টার অসীম ভাইকে আমি অনেকদিন ধরে চিনি, যে আপনাদের মতামত আমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে আমরা অনুষ্ঠানের সময়সূচি একটু পরিবর্তন করে হলেও আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাচ্ছি। আপনি কি মনে করেন যে এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমটা সঠিক ছিল কিনা? মানে মার্চ টু গোপালগঞ্জ, তাদের ওখানে যাওয়া, আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি। এই সঠিক কিংবা ব্যাঠিক এটা
নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না। এটা দুটো জায়গা, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ, Okay. যারা যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন, তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন। Okay, দুটো জায়গা, একটা okay, মাসুদ প্রশাসন ভাই, আর একটা হচ্ছে সাধারণ জনগণ। মাসুদ ভাই, জুলাই যোদ্ধারা যে শহীদ পরিবারগুলো সেদিন আন্দোলন করলো, যেদিন সনদ স্বাক্ষর হলো, সেই যোদ্ধাদের পক্ষে আমরা কথা বলতে কাউকে দেখলাম না। আমরা বিষয়টা কি আসলে, যেই যোদ্ধারা আমাদেরকে, আপনারাই বলেন, রাজনীতিবিদরাই বলেন, আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সেই জুলাই যোদ্ধারা কেন রাজপথে আন্দোলন করছে? তাদেরকে আওয়ামী ফ্যাসিস্ট বলে অভিহিত করা হয়েছে। তো বলছে আওয়ামী ফ্যাসিস্ট বললে আওয়ামী লীগ ফ্যাসিস্টটা এর মধ্যে ঢুকে গেছে, এই আন্দোলন করছে। এত বিএনপির পক্ষ থেকে একজনে বলেছে, এই পরে আবার ভুল স্বীকার করেছে যে না এটা এইভাবে না এইভাবে না। তাদের ব্যাপারটাই তো আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিছি যে যারা শহীদ পরিবার হয়েছে তাদেরকে এককালীন অনুদান এবং তাদের মাসিক ভাতা, তাদের পরিবারকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং তাদের ভাতা, এই কথাটা কিন্তু আমরা বলেছি, এগুলো আমরা বলেছি, সবসময় বলতে থাকি। পিয়ার নিয়ে আপনারা যেভাবে সরব, এই জুলাই যোদ্ধাদের অধিকার ব্যাপারে সেরকম পিয়ার হলো একটা নীতি নির্ধারণী ব্যাপার। আর আর জুলাই যোদ্ধাদের এটা নিয়ে আলোচনাই হয়েছে, এটা নিয়ে এরা তো ওই যে জুলাই যোদ্ধাদের জন্য ফাউন্ডেশন করছে, আবার এটা থেকে তারা বাদ গেছে। জুলাই ফাউন্ডেশন করছে না, একটা জুলাই কি যারা হয়েছে আহত নিহত তাদের একটা ফাউন্ডেশন করছে না, এটা সার্জিস আলম এটার প্রধান ছিল না, এত করছে তো, আমরা এটাকে সমর্থন জানাইছি তো, এবং বারবার তো বলছি তাদের এইভাবে স্বীকৃতি, তাদের সহযোগিতা করা, সব জায়গায় তো আমরা এটা বলি, সব জায়গায় তো বলি এটা। কিন্তু সেখানে এরপরে তো আবার ওইটা আবার তাদের কি কি করবে এইটা তারা আবার করেছে, ওইটার সাথে ইনক্লুড করেছে, সংশোধন নিয়ে আসছে ওই দিনেই, ওই দিনে নিয়ে আসছে। কিন্তু এটা ঐকমত্য কমিশনে আপনারা কেন সংশোধন করতে পারলেন না? না, ঐকমত্য কমিশন তো স্বাধীন না। ঐকমত্য কমিশন কি, এটা একটা হাতি সোদাতের মতো, এরা একটা দলের দিকে তাকাই কথা বলছে। যখনই ইউনূস সাহেব লন্ডনে গেলেন, লন্ডনে যাওয়ার পরে সম্পূর্ণ তাদের এই নেচার, তাদের বক্তব্য সব চেঞ্জ হয়ে গেল। ওখানে তো কোনো স্বাধীনভাবে কোনো কথা, একটা দিকে যা প্রেসক্রিপশন আসে ঐকমত্য কমিশন তাই বলে। আমরা পিয়ারটার উপরে এত অনুরোধ করলাম যে উঠায় নাম এরা নাটকে নাটকুক, এই পিয়ার পদ্ধতিটার কথাটাই উঠাইতে পারলো না, উনি উঠাইতে পারলো না, আমার উপরে বড় চাপ আছে, বড় চাপ আছে। আমরা চাপ কাদের, আপনারা হলে স্বাধীন, আপনারা চাপ যদি থাকে তা আপনারা তো নিরপেক্ষ না, আপনারা কি চান এটা নিয়ে আন্দোলন নামে? এই যার কারণে এই যে ঘটনা যারা আছে এ হলো অনেকটা দুর্বল, এই যে মাজা ভাঙ্গা, হাডু ভাঙ্গা, এরা একটা দলের দিকে তাকাই কথা বলে, এরা যে কোনো যাবে ওই যে সেফ এক্সিট যেভাবে ফখরুদ্দিন একটা সেফ এক্সিট করছিল, ফখরুদ্দিন তো অন্তত দুর্নীতি বা সন্ত্রাসীদেরকে একটা দমন করে গেছিল, এ তো তা কিছু করতে পারছে না, যার কারণে এরা কোনো সময় নেই। আমি হয়তো অন্য এক সময় এইসব বিষয়গুলো শুনবো। একটা প্রশ্ন, যেহেতু একটি ঘটনা 25 অক্টোবর বরগুনা আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 শতাধিক কর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন, ইসলামী আন্দোলন ছেড়ে যাচ্ছে কেন? এটা একটা ভুয়া খবর। আজকের সাংবাদিক সম্মেলন করছে, ওখানে যে সভাপতি ছিল আজকের বিশাল সাংবাদিক সম্মেলন করছে, মুখোশ উন্মোচন করছেন, তারা বিএনপি কিছু লোক, নতুন লোকদেরকে টুপি কিনিয়া পরাইয়া চরমনায় মুড়ি সাজাইছে। এইটা একদম বিএনপি এটা সাংবাদিক সম্মেলন, এবং সে নাম ধরে ধরে বলছে কাদের কেনা করেছে সব বলছে, আজকে তো আইছে সেটা। তা সেখানে এইটা হলো একটা রাজনৈতিক হটকারিতা। একটা দুইটা লোক তো করতেই পারে, একটা দুইটা লোক পদ বন্ধ হতে পারে, পদ বসে হতে পারে, কোনো সুযোগ সুবিধা পাইতে পারে, ভয়ের কারণে যাইতো, এটা ভিন্ন জিনিস। শতাধিক লোক, এই তো প্রশ্নই আসে না, এটা কেন যাবে ওখানে? বিএনপির সাথে কি এমন কি আকর্ষণ আছে যে বিএনপির কাছে মানুষ যাবে? বিএনপি ক্ষমতা গেলেও আকর্ষণ না, বিএনপি ক্ষমতা যায় কিভাবে? বিএনপি ক্ষমতা যায়, বিএনপি ক্ষমতা যায় কিভাবে? আজকের যারা যে কাম আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো কেন বলেন? আপনি বিএনপি ক্ষমতায় যাবে না কেন? যাবে না অনেকগুলো কারণ। এক নম্বর হলো তারা 5ই আগস্টের পরে তারা চাঁদাবাজি, তারা দখলবাজি যা করেছে, এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এর মধ্যে জরিপে আসছে প্রায় 70 থেকে 80% তারা এই কাজটা করেছে। আজকের ফুটপাতের চাঁদাবাজি কারা করে? বিএনপি করে। আজকে এককভাবে নির্বাচনটা কে করেছিল? খালেদা, আপনার 96 সালে খালেদা জিয়া এককভাবে করেছিলেন, কেউ না করলেও আমি এটা করবো। তো এই জন্য তো মানুষ আরেকটা ফেসিস দেওয়ার পরে আরেকটা ফেসিজমের একটা ঘ্রাণ পায় এর মধ্যে, যার কারণে জনগণ আর নব্য কোনো ফেসিজম এদেশে কায়েম হোক, এইটা এই দেশের জনগণ চায় না। ধন্যবাদ আপনাকে আশরাফ আলী আখুন।